আমরা আমন্ত্রণ ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আইসিএবির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পুঁজিবাজার ও অর্থনৈতিক বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন যে আমাদের সহকর্মী রহমান রণ বলছিলেন যে আজকে বেশ কিছুদিন পরে একটা বাজারে একটা বেশ ভালো একটা গতি দেখতে পাচ্ছি, এবং সেই সাথে যদি আমি একটু উল্লেখ করি যে সূচকেরও পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি, এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরও কিন্তু শেয়ারের দর বেড়েছে। আমি যদি একটু উল্লেখ করি 294টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের নতুন বাংলাদেশ আমরা পেলাম, তো এখানে জেন জি যারা করেছে তারা ইভেন নাম দিয়েছে বাংলাদেশ 2.0। তো এখানে অনেকের আশার সঞ্চার হয়েছে। তো পুঁজিবাজারে যে একটা পজিটিভ ধারা দেখা যাচ্ছে, এটাও আমি বলবো যে অর্থনীতির প্রতি, বিশেষ করে পুঁজিবাজার তো অর্থনীতির বড় একটা সেক্টর, তাই না, ক্যাপিটাল মার্কেট। তো এখানে আপনার একটা পজিটিভ ট্রেন্ড, এবং এটা হওয়ার কারণও আছে। এই যে দীর্ঘদিন ধরে এই বাজারটা যে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, আমি ইচ্ছে করে বলছি নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, মানে নিষ্ক্রিয় ছিল না, এটা এমন একটা স্বার্থান্বেষী মহলের কন্ট্রোলে ছিল। তারা যেমন মার্কেট থেকে টাকা, যেমন আপনার মনে করেন এই যে বন্ড ইস্যু করে, সুকুক বন্ড ইস্যু করে নিয়ে গেছে, আবার মনে করেন দুর্নীতিগ্রস্ত যারা, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য প্রি আইপিও করে মার্কেট থেকে টাকা সরানো হয়েছে। ছোট ছোট আপনার শেয়ার ধরে মার্কেটে আপনার গেইন করা হয়েছে। তো তাদের হাত থেকে যে নিষ্কৃতি মিলেছে, সেখানে যে যারা ভালো ইনভেস্টর, যারা পুঁজি বাজারে পুঁজির সংস্থান করতে চায়, তাদের ফিরে আসার একটা প্রতিফলন। আপনি যদি খেয়াল করে দেখেন যে গত ৬-৭ তারিখ থেকে যে সব শেয়ারের দাম বাড়ছে, এগুলো দেখবেন আপনি কিন্তু মৌলভিত্ত কোম্পানি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরেও হচ্ছে বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিল, সেই জায়গা থেকে তাদেরও একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি বেশ ভালোই। দেখুন, এই দুইটি কারণ হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে পুঁজিবাজারের কন্ট্রিবিউশনটা কিন্তু হিউজ, যদিও ব্যাংকিং সেক্টর টালমাটাল অবস্থা, সেটা আমরা আলাদা আলাপ করি। দেখেন, আপনার হিস্টোরিক্যালি ব্যাংকিং সেক্টর কিন্তু আমাদের পুঁজিবাজারের টোটাল ক্যাপিটালাইজেশন যেটা, এটা 20-30% মতো বিভিন্ন সময় করত। তো এটা নিষ্ক্রিয় ছিল, কারণ ব্যাংকিং সেক্টরে সেই রকম করে লুটপাট হচ্ছিল। বা ইভেন আপনার মনে করেন ব্যাংকিং সেক্টরের যে সহযোগী প্রতিষ্ঠান, সিকিউরিটি হাউস বা আপনার মনে করেন বিভিন্ন অন্য শেয়ার মার্কেটের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিন্তু নিষ্ক্রিয় ছিল। এখন মনে করেন ব্যাংকিং সেক্টরে আরও একটা মুভ হওয়ার যে কারণটা হতে পারে, দেখুন আপনি ব্যাংকিং সেক্টরে কিন্তু এখন মূলত পক্ষে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট, লোন দেয়া কিন্তু অনেকাংশে কমে গেছে। ট্রেডও এফেক্টেড, বাট তাদের তো সামহাও কিছু অ্যাক্টিভিটি রাখতে হবে। তাহলে তাদের যে ফান্ড আছে, সেটাও কিন্তু তাদের সিকিউরিটি হাউসের মাধ্যমে তারা এখানে প্লেস করতে পারে। এখন যখন তারা প্লেস করবে, তারা তাদের সেক্টরে যেহেতু একটা জ্ঞান রাখে, তো এখানেও কিছু আসবে। আর কিছু কিছু ব্যাংকে কিন্তু রিফর্ম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, যেটা অনেকটা আশার সঞ্চালন করে এই নিমজ্জিত অবস্থায়ও। তো কাজেই এখানে কেউ আসতে পারে, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এই সেক্টরটা অবমূল্যায়িত ছিল। এবং আপনার মৌলভিত্ত কোম্পানির কথা যেগুলো বললাম, যে নতুন ইনভেস্টর যারা আসে, তারা তো সেফ লেন্ডিং করবে। তো কাজেই তারা রিটার্নের কথা চিন্তা না করে সেফ লেন্ডিং চিন্তা করে কিন্তু তারা আপনার মৌলভিত্ত কোম্পানিতেও আসবে, কারণ গেইন কম হলেও এখানে কিন্তু পুঁজি হারানোর সংখ্যাটা কিছুটা হলেও কম থাকবে। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে অর্থনৈতিক এই স্থবিরতা যেটা কাজ করছে, একটা স্ট্যাগন্যান্ট অবস্থা। তো এই স্ট্যাগন্যান্ট অবস্থায় মানুষ তো পুঁজি এমনিতে আইডিয়াল ফেলে রাখবে না, তখন ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতেই পারে। তো এটারও একটা প্রতিফলন হতে পারে। তারপরে এই যে টোটাল ক্যাপিটাল মার্কেটের যে আপনার কর্তা ব্যক্তিদের চেঞ্জ হয়েছে, এবং আগের কর্তা ব্যক্তিদের ব্যাপারে অনেক এলিগেশন শোনা যেত, এখানে নতুন কর্তা ব্যক্তি যারা আসছে, তাদের ব্যাপারে একটু আশার সঞ্চারও আছে। এজন্য অনেকে আস্থা নিয়ে ফিরে আসতে চাচ্ছে, এভাবেই আমি দেখতে চাই।
বিষয়টা। জি, আপনি যেমনটা বলছিলেন যে ভালো কোম্পানির তালিকাভুক্তির কথা বলছিলেন, যে গত 15 বছরে যদি আমি একটু বলি যে উল্লেখযোগ্যভাবে সেরকম কোনো ভালো কোম্পানি কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্তি হয়নি, এবং পুঁজিবাজারের যে অনাস্থা ছিল সে কারণে কিন্তু ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতেও আগ্রহী ছিল না। কিন্তু এখন আপনি কি মানে কেমন মনে হচ্ছে যে এখন কি সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? দেখুন, বেরিয়ে আসা সম্ভব। প্রথম আমি যদি বলি, এখানে কিছু পলিসিগত চেঞ্জ করতে হবে। যেমন মনে করেন সবচেয়ে বড় যে রিফর্ম, আপনি জানেন ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা রিফর্ম চলছে। এখানে এটা করতে হবে যে স্বল্প মেয়াদে ব্যাংকগুলো যে পুঁজি সংস্থান করে এটা দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে পারবে না। তাহলে আপনার প্রতিষ্ঠানগুলোকে, ভালো ভালো প্রতিষ্ঠানগুলোকে ক্যাপিটাল যদি রেইজ করতে হয় তাহলে এই ক্যাপিটাল মার্কেট থেকে নিতে হবে, এভাবে ফোর্স করা যাবে নীতি চেঞ্জ করে। এবং ক্যাপিটাল মার্কেটের ওভারঅল গভর্নেন্সটা যদি সুশাসনের মধ্যে হয়, এখানে যদি সুশাসন হয় তাহলে কিন্তু ভালো কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি তারা কিন্তু আসবে। কারণ কেউই কিন্তু অপশাসনের মধ্যে এসে সাফোকেটেড ফিল করতে চাইবে না। তো কাজেই এখানে সুশাসন দিতে হবে। এখন কেউ যদি ক্যাপিটাল মার্কেটে এসে তার যদি বদনাম শুনতে হয়, যেমন আপনি যদি ফর এক্সাম্পল বলেন যে বিএটি অথবা গ্রামীণ ফোন, এসব কোম্পানির কর্পোরেট গভর্নেন্সের উপর কিন্তু মানুষের কম্পারেটিভলি আস্থা আছে। এখন তার যদি ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেইজ করে একটা হেডেক হিসাবে এটা দেখা দেয় তাহলে তো সে আসবে না, বা তাকে দেখে অন্য যারা ইন্টারেস্টেড আছে এরকম ভালো কোম্পানি তারাও আসতে চাইবে না। তো কাজেই ওখানেও একটা এনাবেলিং এনভায়রনমেন্ট দিতে হবে। এবং আমার মনে হয় যে গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট আছে বা মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে বড় আকারে ব্যবসা করছে, তাদের জন্য যদি নীতি চেঞ্জ করে দেয়া যায় বা এনাফ ইনসেন্টিভ দেয়া যায় যে ক্যাপিটাল মার্কেটে আসলে তাকে ইনসেন্টিভ দেয়া হবে, সেটা কর্পোরেট ট্যাক্সের রেটে হতে পারে, তাহলে কিন্তু তারা আসবে। কারণ দেখুন, আমাদের এটা স্বীকার করতে হবে, পাশ্চাত্যের বা আমাদের এমার্জিং বা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ যে কোনো দেশের চেয়ে আমাদের এখানে কিন্তু লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানির ট্যাক্সের ডিফারেন্সটা খুবই নগণ্য। তো এখানেও রিফর্ম করতে হবে বলে আমার কাছে মনে হয়। আমি আপনার এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো, এবং আপনি সুশাসন নিয়ে বলছিলেন সেটা নিয়েও কথা বলবো। আমরা তার আগে একটি বিরতি নিয়ে এসেছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আইসিএবি এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পুঁজিবাজার ও অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। এবং বিরতির আগে আপনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন, শেয়ার বাজারের সুশাসন নিয়ে কথা বলছিলেন, ভালো কোম্পানি নিয়ে কথা বলছিলেন। আমি যদি এখানে একটু সদ্য পরিবর্তিত বিষয়টা নিয়ে কথা বলি, যেমন ফ্লোর প্রাইসের যে নতুন পরিবর্তন, যদিও এটা পূর্বেই ছিল 10%, মানে একটা কোম্পানির শেয়ার বাড়া এবং কমার ক্ষেত্রে যে 10% লিমিট ধরা হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার একটা টালমাটাল অবস্থা হয়েছিল, কখনো একভাবে চেঞ্জ হয়েছিল। তো আপনি এখনকার এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা বলি যে ফ্রি মার্কেট ইকোনমি, আমাদের দেশ কিন্তু আপনার মনে করেন ফ্রি মার্কেট ইকোনমি। তো ফ্রি মার্কেট ইকোনমির কিছু বেসিক নীতি থাকে। এই যে ফ্লোর প্রাইস যখন দেওয়া হয়েছিল করোনার টাইমে, বোঝা গেছিল যে আপনার আপৎকালীন সলিউশন হিসাবে দেওয়া হয়েছে। এইটাই যে দীর্ঘদিন ধরে রেখে মার্কেটটাকে প্যারালাইজ করে রাখা হয়েছিল, সেটা খুবই অন্যায় হয়েছে, অনুচিত হয়েছে, সেটা আমরা বারবার বলছি। কারণ ফ্রি মার্কেট ইকোনমিতে কোন শেয়ার কত টাকা হবে সেটা কিন্তু মার্কেট ফোর্সে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ডিসাইড করবে, মানে সাধারণত। এখন এটা আপনার একটা এই যে ফ্লোর প্রাইস নামক বা সার্কিট ব্রেকার নামক যে একটা ব্যবস্থা নিয়ে মার্কেটটাকে প্যারালাইজ করে রাখা হয়েছে, যে কারণে ইভেন বিদেশি ইনভেস্টও কিন্তু কমে গেছে। তো সেটা কোনোভাবেই কাম্য ছিল না। এখন যে গ্র্যাজুয়ালি যেটা ছেড়ে দেওয়া হচ্ছে এবং মার্কেট ফোর্সের উপর দেওয়া হচ্ছে, এটা কিন্তু খুবই একটা পজিটিভ হিসাবে আমি ধরি। এবং আমি বলবো বর্তমান যারা আপনার ব্যবস্থাপনায় আছে তারা যেন দীর্ঘমেয়াদে এরকম কোনো ব্যবস্থা না নেয় যাতে মার্কেটটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। কারণ এটা আসলে আমাদের বেসিসের সাথে যায় না, এবং বেসিকের সাথে কনফ্লিক্ট হলে তখন যেটা হয়, দেখুন আপনাকে যদি একটা এক্সাম্পল বলি, যে দীর্ঘদিন ধরে
ডলারের এগেইনস্টে আমাদের যে লোকাল টাকা এটাকে ডিভ্যালুয়েশন করতে দেয়া হয়নি। না দেওয়ার কারণে যে জিনিসটা হয়েছে যে হঠাৎ করে যখন ছেড়ে দেওয়া হলো তখন 87 থেকে এখন 120 টাকা হলো। এই যে একটা প্রবলেম হলো মূল্যস্ফীতিতে, এটার একটা কিন্তু আপনার ইম্প্যাক্ট আছে এবং টোটাল ইকোনমি কিন্তু এখনো অ্যাডজাস্ট করতে পারছে না। আলটিমেটলি কি হচ্ছে, ওভারঅল ইকোনমিটা কিন্তু এফেক্টেড হচ্ছে। তো কাজেই কোনো কৃত্রিমভাবে কোনো কিছুই কিন্তু করা ঠিক না। এটা আর এই বিভিন্ন সময় যে সার্কিট ব্রেকার নিয়েও কিন্তু একটা ভোলাটাইল পরিস্থিতি তৈরি হয়েছিল। দেখুন, আপনি যদি অনুচিত কোনো ব্যবস্থা রাখেন, যেমন একটা আপনার কথা আছে না জার্গান, যে একটা মিথ্যা বললে সেটা ঢাকতে আরো 10টা মিথ্যে বলতে হয়, ঠিক আপনি অনুচিত কোনো কিছু যদি করেন ওটাকে জাস্টিফাই করতে আরো অনেকগুলো অনুচিত কথা বলতে হবে, অনুচিত ব্যবস্থা নিতে হবে। আমাদেরকে ওটাই নিতে হয়েছে, কারণ এটা করে আমরা একটা ভিসিয়াস সার্কেলে পড়ে গেছিলাম। কারণ আলটিমেটলি এটা করা হয়েছিল নির্দিষ্ট কিছু মহলকে সুবিধা দেওয়ার জন্য, যেটা অন্যায় হয়েছিল। জি, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিভিন্ন সময় অনিয়ম করে যে ব্যাংক ঋণ দেয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে সেই টাকা দেশে ফিরিয়ে আনার বিভিন্ন সময় অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, হয়তো সেই উদ্যোগগুলো কখনোই ফলপ্রসূ কোনো উদ্যোগ হয়নি। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এই মুহূর্তে নতুন করে কোনো উদ্যোগ নেওয়া হলে এগুলো আমরা ফিরিয়ে আনতে পারবো কিনা? দেখুন, দুটো জিনিস খুবই রিলেটেড। নাম্বার 1 হচ্ছে ব্যাংক থেকে অন্যায়ভাবে ঋণ দিয়ে আপনার সেই টাকাও কিন্তু বিদেশে পাচার হয়েছে। কাজে একটার সাথে আরেকটা ভেরি মাচ রিলেটেড। দেখুন, ব্যাংকের যারা ব্যবস্থাপনায় জড়িত ছিল, আমি বলবো নট এক্সিকিউটিভ, কারণ ব্যাংকে এক্সিকিউটিভ আছে বাট বোর্ড অফ ডিরেক্টর যারা, তারাই মূলত আপনার ব্যাংকে কন্ট্রোল করত। ইভেন ওখানে এক্সিকিউটিভদের সেরকম করে ফাংশন করতে দিত না। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন রুল করেছে, বাট আবার ব্যক্তি বিশেষের সুবিধা দেওয়ার জন্য তারা নিয়ম চেঞ্জ করে একটা মহলকে টাকা পাচার করতে বা ব্যাংক লুট করতে সহায়তা করেছে। তো আলটিমেটলি টপ প্লেস থেকে যখন মনে করেন এরকম অব্যবস্থাপনা হয়েছে, তখন কিন্তু এই টাকাও বিভিন্ন ওয়েতে বাইরে চলে গেছে। এখন এটা আনার জন্য যে কথাগুলো বলা ছিল, এটা কতটা পলিটিক্যাল বাগওয়াত ছিল এবং কতটা আন্তরিকতা ছিল, এটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায়। কারণ যেভাবে করে তড়িগড়ি করে আপনার মনে করেন, আমি বলবো ঠিকই করা হয়েছে। যদি সত্যি আপনার মনে করেন আরাফাত সাহেব টাকা নিয়ে থাকে, সেটা যে নেওয়া হয়েছে সেটা ঠিকই ছিল, বাট অন্য যে ব্যবসায়ী গ্রুপ বা সরকারের ঘনিষ্ঠ মহল যে হাজার হাজার কোটি টাকা, যেটা ইভেন ধারণা করা যায় মোর দ্যান $300 বিলিয়ন এখান থেকে পাস হয়েছে। ইভেন গভর্নমেন্ট বা বিভিন্ন সেক্টর তো বলতেছে এখানে $150 বিলিয়ন নিয়ে গেছে, বাট আপনার মনে করেন তথ্যপত্র ঘাটলে এটা 300 বিলিয়নের কম হবে না। এখন এটা আনা কিন্তু খুবই আপনার আমি বলবো অসম্ভব না, কষ্টসাধ্য বিষয়। কারণ হচ্ছে কি, দেখেন আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দেখেন, নাম্বার 1 হচ্ছে ইউনাইটেড নেশনের কিন্তু এ ব্যাপারে আপনার একদম একটা ফ্রেন্ড পলিসি আছে, যে এক দেশের অর্থ যদি অন্য দেশে অন্যায় করে নেওয়া হয়, যেটা পাচার করা হয়, তাহলে এটা ফিরিয়ে আনার জন্য সেখানে সাপোর্ট করা হবে। তো এখন যেটা প্রথম অ্যাসার্টেইন করতে হবে যে এই সোর্স থেকে কত টাকা গেছে সেটা এস্টাবলিশ করতে হবে, কোন চ্যানেলে গেছে সেটা এস্টাবলিশ করতে হবে, কোথায় পার্ক করা হয়েছে সেটা এস্টাবলিশ করতে হবে। ওই ফার্স্ট পার্কিং প্লেস মনে করেন ফর এক্সাম্পল এটা প্রথম দুবাইতে নেওয়া হয়েছে, তাহলে দুবাই থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটাও ট্রেস করতে হবে। এগুলো কিন্তু ব্যাংকিং ট্রানজ্যাকশনের মাধ্যমেই হয়েছে। তো এগুলা ট্রেস করার পরে ওই দেশের সরকারকে যদি বলা হয়, ওই সরকার অবশ্যই বাংলাদেশকে সহায়তা করবে। কারণ এখানে দুটো ব্যাপার কি নিয়ে গেছে কিন্তু ডেভেলপ কান্ট্রিতে। এখন ডেভেলপ কান্ট্রিগুলো বিভিন্ন ফর্মে কিন্তু আমাদেরকে আবার এইড দিয়ে যাচ্ছে। তো তাদেরকে যদি বলি, ভাই তোমার এইড চাই না, তোমার কাছে আমি ভিক্ষা চাই না, আমার যে টাকা পাচার করে অন্যায়ভাবে তোমার ইকোনমিতে আছে বা তোমার কাছে রাখছে অন্যায়কারীরা, সেটা ফেরত নিতে আমাকে সহায়তা করো, সেই সহায়তা কিন্তু পাওয়া যাবে। এবং হ্যাভিং ডক্টর ইউনূসের মতো একজন রেসপেক্টেড অ্যাকসেপ্টেড পারসন অ্যাজ এ হেড অফ দ্য গভর্নমেন্ট, বা সালাউদ্দিন স্যারের মতো একজন আপনার মনে করেন আনডিসপিউটেড পারসন অ্যাজ এ অ্যাডভাইজার টু ফাইন্যান্স, এই আপনার অ্যাকসেপ্টেন্সটা কিন্তু পাওয়া যাবে। এবং আমি বলবো এটা হুইমজিক্যাল কোনো স্টেটমেন্ট না করে এক্সপার্ট পারসন দ্বারা
আইডেন্টিফাই করে ট্রেস করে যদি ইফোর্ট নেওয়া যায় তাহলে কিন্তু এটা পসিবল হবে, ফেরত আনা। যে আরেকটা বিষয় হচ্ছে যে পুরনো কমিশন যারা ছিলেন ওনারা কিন্তু বেশ অনিয়ম দুর্নীতির মধ্যেই ছিলেন, যার কারণে পুঁজিবাজার দীর্ঘদিন অবহেলিত ছিল এবং এই জায়গা থেকে ফিরে আসতে নতুন কমিশনের কাছে অবশ্যই কিছু এক্সপেকটেশন আছে। আপনার কি এক্সপেকটেশন খুব শর্টলি যদি বলতেন? দেখুন, আমি সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে নতুন কমিশনের যতটা না আইন তৈরি করতে আপনার মনোযোগী হওয়া দরকার, তার চেয়ে আইন বাস্তবায়নে মনোযোগী হওয়া দরকার। কারণ আমাদের অনেক ভালো ভালো আইন আছে এবং তারা যেন কোনো ব্যক্তি বিশেষের পকেটে না চলে যায়, কারণ লাগেজ যেন ক্যারি না করে। কারণ এর আগের পূর্ববর্তী দুটো কমিশনের কথা বলতে পারি, তারা কিন্তু লাগেজ বহন করছে 2-4 জন পার্সনের, যার কারণে ক্যাপিটাল মার্কেট মুখ থুবড়ে ছিল, ইকোনমিতে পার্টিসিপেট করতে পারেনি, ডিউ রোল জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারেনি যথাযথ কন্ট্রিবিউশনটা। কাজেই তাদের দায়বদ্ধতা থাকবে মানুষের কাছে, তাদের দায়বদ্ধতা থাকবে আপনার হচ্ছে অর্থনীতিতে ডিউ রোল প্লে করার জন্য। কোনো ব্যক্তি বিশেষের পকেটে গেলে কিন্তু হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরাও আশা করব যে নতুন কমিশন পুরনো সব অনিয়ম দুর্নীতি ভেঙে দিয়ে নতুনভাবে এগিয়ে যাক। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এখানে আসার জন্য। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আইসিএবি এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পুঁজিবাজার ও অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসিএ। আমরা আবারও নিচ্ছি একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।